চিকিৎসকের দেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ মানে আরজি করের তৎকালীন অধ্যক্ষ তার প্রথম 1 ঘন্টা ঠিক কিভাবে কেটেছিল। সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন তৎকালীন অধ্যক্ষকে, বাথরুমে থাকায় তিনি ফোন ধরতে পারেননি। পরে কল ব্যাক করেন চিকিৎসক সুমিত রায় তপাদারকে। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। অমিত, সকাল 10টা থেকে প্রথম 1 ঘন্টা ঠিক কি কি হয়েছিল, কি কি তথ্য উঠে আসছে? প্রথমে যে বিষয়টি উঠে আসছে যে সন্দীপ ঘোষ কখন বিষয়টি জানতে পারেন এবং তিনি কখন হাসপাতালে পৌঁছেছিলেন, সেক্ষেত্রে তিনি সিবিআই জিজ্ঞাসাবাদে গত 14 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি যে দাবি করেছেন সিবিআই আধিকারিকদের কাছে, সিবিআই সূত্রের খবর সকাল 10টায় তার কাছে প্রথম ফোন কলটি আসে এবং সুমিত রায় তপাদার নামে একজন হাসপাতালের এমপ্লয় তাকে ফোন করেছিলেন, কিন্তু তিনি ফোনটি ধরতে পারেননি কারণ তিনি স্নান করছিলেন। স্নান করে বেরিয়ে তিনি কল ব্যাক করেন এবং কল ব্যাক করার পরে সুমিতের কাছ থেকে তিনি পুরো বিষয়টি জানেন যে হাসপাতালের সেমিনার রুমে একজন পরিবার চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি জানতে পারেন সুমিত রায় তপাদারের কাছ থেকে, এমনকি কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদে তিনি দাবি করবেন। সেক্ষেত্রে সকাল 10টায় তার কাছে ফোন কল পেলেও তিনি ফোন কল ধরতে পারেননি, কারণ তিনি স্নান করছিলেন। এরপরে তিনি কল ব্যাক করে পুরো বিষয়টি জানেন, এমনটা কিন্তু তিনি দাবি করেছেন সিবিআই জিজ্ঞাসাবাদে, ওতে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। অমিত, মৃত্যুর খবর পাওয়ার পর 4টে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ, কোথায় কোথায় কি কি কথা হয়েছে এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? একেবারেই দেখো, এই যে 10টার সময় তিনি ফোন পেলেন, বিষয়টি জানতে পারলেন কল ব্যাক করে, তারপরে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গাড়িতে যেতে যেতে এখনো পর্যন্ত যার তথ্য তিনি দিয়েছেন সিবিআই আধিকারিকদের কাছে, সেক্ষেত্রে সূত্রের দাবি যে তিনি গাড়িতে যেতে যেতেই প্রথম ফোনটি করেন হচ্ছে টালা থানার যিনি ওসি রয়েছেন তাকে, এবং তাকে বিষয়টি জানান বিষয়টি এবং তিনি এটাও জানান যে জায়গাটি ঘটনাটি ঘটেছে অর্থাৎ ঘটনাস্থল বা প্লেস অফ অফারেন্স সেটি যাতে সুরক্ষিত করা হয় বা সেটি যাতে পুলিশের সাথে কর্ডন করা হয়। সেই জায়গা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে সেই সময় কিন্তু টালা থানার ওসির তরফে বিষয় তাকে জানানো হয়েছিল যে পুরো এলাকায় অর্থাৎ যেখানে দেহ পাওয়া গেছে সেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে তারপরে ফোন কলটি তিনি করেছিলেন এনএসডিপি অর্থাৎ তৎকালীন যিনি এনএসডিপি ছিলেন সঞ্জয় বশিষ্ঠ, তাকে তিনি ফোন করেন এবং ফোন করে তার সঙ্গে কথা বলেন। তারপরে ফোনটি তিনি করেন রবি কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান আছেন ডক্টর সুদীপ্ত রায়, তাকে ফোন করেন এবং তারপরে চতুর্থ ফোনটি তিনি করেছিলেন যে স্টেট মেডিসিন বিভাগীয় প্রধান, তাকে ফোন করেন। এই যে ফোন কলগুলোর কথা বলা হচ্ছে সমস্তটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সিবিআইয়ের তরফে, কারণ সিবিআই আধিকারিকরা 10টা থেকে 11টার ফোন কল শুধু দেখছেন এমনটা নয়, তার আগে সকালে তার কাছে কোনো ফোন এসেছিল কিনা বা ফোন এলে কারা ফোন করেছিলেন বা কোনো তাদের সঙ্গে কথা হয়েছিল। অন্যদিকে তার গাড়ির চালক অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপালের জন্য যে গাড়ি বরাদ্দ রয়েছে সরকারি গাড়ি, সেই গাড়ির যিনি চালক তাকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং সেই জায়গা থেকেও তার বয়ানও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে তাকে তখন তৎকালীন অধ্যক্ষ ফোন করেছিলেন এবং তিনি তখন অধ্যক্ষের বাড়ি পৌঁছেছিলেন, তখন অধ্যক্ষকে নিয়ে রওনা হয়েছিলেন এবং অধ্যক্ষ চেপে যেতে গাড়িতে কাকে ফোন করেছিলেন বা কি ধরনের কথা বলছিলেন সমস্তটাই কিন্তু এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে সিবিআইয়ের তরফ। ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে, তাকে তিনি 14তম দিন তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। সেই জায়গা থেকে বেশ কিছু কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে ফোন কলগুলো কখন হয়েছে না। অমিত, এবং নজিরবিহীন ভাবে 14তম দিন আজ সিবিআই দপ্তরে আজও পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং জিজ্ঞাসাবাদে আর কিছু উঠে আসে কিনা, যে সব জায়গায় অসঙ্গতি পাচ্ছেন সিবিআই আধিকারিকরা সেই সব উত্তর সন্তুষ্ট করতে পারে কিনা সিবিআই আধিকারিকদের, সেই দিকেই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অমিত তোমায়। আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর খবরেও কি ষড়যন্ত্র? অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে নিহতের পরিবারকে 3বার ফোন করা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল শরীর খারাপ, তারপর অবস্থা খারাপ এবং একদম শেষে বলা হয় আত্মহত্যা। বিভ্রান্তিকর ফোনের পিছনে কি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? পিছনে কে বা কারা? ভাইরাল অডিওয় অনেক প্রশ্ন উঠছে। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন।
অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করা হয় আরজি করের ডাক্তারি পড়ুয়ার বাড়িতে। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপরে অবস্থা খারাপ, শেষমেশ বলা হয় আত্মহত্যা। এই অডিও ভাইরাল, যা শুনে অনেকেরই প্রশ্ন, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরেও কি তাহলে ষড়যন্ত্র? মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই আর। আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল, আর সে ফিরে আসেনি। তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই। আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। গত 9 আগস্ট সকালে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুন ধর্ষণের ঘটনার অভিযোগের তদন্ত করছে সিবিআই। এরই মাঝে বৃহস্পতিবার প্রকাশ্যে নিহত পরিবারের সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও। আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে 3 বার ফোন করেন এক মহিলা। 3 বার 3 রকমের তথ্য দেওয়া হয়। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হচ্ছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। কেন, খুব অবস্থা খুব খারাপ? অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3 বার ফোন, একবার এক এক রকম তথ্য, এ নিয়ে উঠছে প্রশ্ন। নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে এমন বিভ্রান্তিকর ফোনের পেছনে কি রকম ষড়যন্ত্র? মৃত্যুর খবরে ষড়যন্ত্রের পেছনে কে বা কারা? যেটাই হয়ে থাক না কেন, শুরুর দিকে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করেছে, কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তো আজকে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারা করলো, কেন করলো, এটা তদন্ত করে শাস্তি দেওয়া হবে, এটাই বলা। এটা তো একটা মেইন ফ্যাক্টর যে কারা শুরু থেকেই চেষ্টাটা করেছে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এটা ধরতেই হবে, নাহলে তো বিচার আসবে না কখনো। তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তারাও তো সমানভাবে দোষী। আমি আরজি কর বলছিলাম। আচ্ছা, আপনারা আসছেন তো? হ্যাঁ, একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন, আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। গত 14 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানান, দেহ উদ্ধারের পর হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার নিহতের বাড়িতে ফোন করেন। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট সুপার, এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, তার নামটা বোধহয় খুব সুচরিতা। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে, অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে বলে সুইসাইড করেছি। আমরা এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট সুপারই কি ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন? কিন্তু কেন? এর পেছনে কি রকম ষড়যন্ত্র? কে বা কারা রয়েছেন এর পেছনে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।